আসছে অন্য কিছুর গন্ধ। 10 বছর ধরে যা আমার পিছু ছাড়েনি, আজ মনে হচ্ছে সেটা আমার একদম কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে। ভয় পাবে না মিস মর্স্টন। আতঙ্ক তখনই জন্মায় যখন আমরা কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করি। ওয়াটসন, তুমি কি সেই অশুভ টানটা বুঝতে পারছো? হোমস, কুয়াশার উপরে কেউ নেই, অথচ দেখো কেউ যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। এই অন্ধকারটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়, কারণ এই অন্ধকারের পেছনে লুকিয়ে আছে একটা দীর্ঘদিনের ঘৃণা। যে ঘৃণা 10 বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। ও এখন আর পালাচ্ছে না ওয়াটসন, ও আমাদের ভেতরে আসার আমন্ত্রণ জানাচ্ছে। ওয়াটসন, রিভলভারটা বের করার কোনো দরকার নেই, কারণ আজ আমাদের লড়াই কোনো মানুষের সাথে নয়, এক অশুভ সংকেতের সাথে। কিছু শপথ রক্ত দিয়ে লেখা হয়। আসছে স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী দ্য সাইন অফ 4 প্রথম পর্ব শুরু হচ্ছে। ম্যান্টেল পিসের কোণ থেকে বোতলটা নামিয়ে আনলো শার্লক হোমস। সুদৃশ্য মার্কোকেস থেকে বার করলো ইঞ্জেকশন দেওয়ার হাইপোডার্মিক সিরিঞ্জ। দীর্ঘ সাদা কম্পিত আঙুল দিয়ে সরু সূচটা ঠিক করে লাগিয়ে গুটিয়ে নিল শার্টের বাঁ হাতা। চিন্তামগ্ন চোখে কিছুক্ষণ চেয়ে রইল শিরা বার করা বাহুর উপর অসংখ্য ফুটো ফুটো দাগের দিকে। সবই সূচ ফোটানোর দাগ, চামড়ার চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। শেষকালে ফের সূচ ফোটালো সেই দাগেরই উপরে। তীক্ষ্ণ সূচিমুখ আস্তে আস্তে ঠেলে ঢুকিয়ে দিল চামড়ার তলায়। ছোট্ট পিস্টনে চাপ দিয়ে সবটুকু তরল পদার্থ চালানো করে দিল শরীর মধ্যে, এবং নরম পরিতৃপ্তি সুদীর্ঘ শ্বাস ফেলে এলিয়ে পড়ল মখমল মোড়া হাতল চেয়ারের পিঠে। দিনে 3 বার হিসেবে বহু মাস ধরে এই একই কাণ্ড দেখে আসছি আমি, কিন্তু গায়ে পড়ে বলাটা সৌজন্য বিরোধী বলে কিছু বলিনি, বরং ভেতরে ভেতরে বিবেকের দংশন অনুভব করেছি। মুখের উপর কিছু বলার সাহস নেই বলে এবং বলতে না পারার জ্বালায় তিল তিল করে খিচিয়ে উঠেছে মেজাজটা। প্রতিবার এই দৃশ্যই দেখেছি, মনে মনে সম্বল করেছি আর নয়, এবার 2 কথা শুনিয়েই ছাড়ব। কিন্তু প্রতিবারই বন্ধুবরের শান্ত বেপরোয়া মুখচ্ছবি দেখে পিছু উঠে এসেছে। দুনিয়ায় সে কাউকেই পরোয়া করে না এবং স্বাধীনতার হস্তক্ষেপ একেবারে পছন্দও করে না। ওকে দেখছি অনেক দিন, দেখেছি ওর সাহস কত সুদূর প্রসারী, চিনেছি ওর কৃতিত্বময় ব্যক্তিত্বকে, পেয়েছি ওর বহু বিচিত্র অসাধারণ সম্যক পরিচয়, জেনেছি ওর বিরাট শক্তি কি বিচিত্র, তাই ঘাটাতেও চাইনি, সাহসও পাইনি, কাপুরুষের মতন পালিয়ে এসেছি। কিন্তু সেদিন বিকেলে কী যে হলো আমার, দুপুরে খেতে বসে বনমদ খাওয়ার ফলে কিনা জানি না, কিন্তু দিনের পর দিন এই দৃশ্য দেখে ধৈর্য যদি ঘটার জন্যও হতে পারে, অথবা ওর ধরন ধারণের মধ্যে সুগভীর নিবেশতা দেখার জন্যও হতে পারে, হঠাৎ মনে হলো আর সহ্য করা যায় না। জিজ্ঞেস করলাম, আজ কি মরফিন না কোকেন? কালো হরফে ছাপা একটা প্রাচীন গ্রন্থ খুলে বসেছিল হোমস। আমার কথায় অবসন্ন চোখ তুলল বইয়ের পাতা থেকে। বললে, কোকেন 7% সলিউশন, পরখ করে দেখবে নাকি? নিশ্চয়ই না, ঝুঁটি দিয়ে বললাম আমি। আফগান তখন এখনো কাটিয়ে উঠতে পারেনি আমার শরীর, বাড়তি বোঝা চাপাতে চাই না। মৃদু হাসলো হোমস, বলল, হয়তো তুমি ঠিকই বলেছো ওয়াটসন, জিনিসটার শারীরিক প্রতিক্রিয়া খারাপ হলেও হতে পারে, তবে কি জানো, এর আধ্যাত্মিক প্রসাদ এতই জন্মনে যে বলবার নয়, মনকে কাচের মতো স্পষ্ট করে তোলে, সেটাও মুখ্য লাভ। গৌণ প্রতিক্রিয়া সে তুলনায় নগণ্য। আন্তরিক সুরে বললাম, কিন্তু কী দাম দিতে হচ্ছে তার বিনিময়ে সেটা কি ভেবেছ? ব্রেন উত্তেজিত হচ্ছে ঠিকই, সুষুপ্তি থেকে যেন নতুন উত্তেজনা জেগে উঠেছে, কিন্তু সেটা দেহের কোষের সর্বনাশ ঘটিয়ে তবে হচ্ছে। টিস্যুগুলো আরও বেশি পাল্টে যাচ্ছে বলেই হচ্ছে। শেষকালে আসছে একটা স্থায়ী অবসাদ ও দুর্বলতা। তুমি নিজেও টের পাও, একটা আচ্ছন্নতা ঢেকে যায় তোমার সমস্ত চেতনা। যা ক্ষতি হচ্ছে সে তুলনায় বরং লাভটা বরং অতি সামান্য। ঈশ্বর তোমাকে অনেক প্রতিভা দিয়ে পাঠিয়েছেন,
অসামান্য সেসব ক্ষমতা সর্বনাশ কেন করছো সাময়িক সুখের জন্য? নিছক বন্ধু হিসেবে এত কথা বললাম ভেবো না যেন। ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য আছে। তোমার শরীরে সর্বনাশ ঘটলে জবাব দিয়ে আমাকেই করতে হবে। কথার তোড়ে হোমসের গায়ে আঁচ লাগলো বলে মনে হলো না, ক্ষুব্ধও হলো না বিন্দুমাত্র। উল্টে আঙুলের 10 ডগা একত্রে করে চেয়ারের হাতলে কুনুই রেখে এমনভাবে হেলান দিয়ে বসলো যেন আলোচনাটা বেশ জুৎসুই এবং মনের মতো। বললে, ভায়া, আমার এই মনটা জড়সড় থাকতে চায় না মোটেই। বিদ্রোহ করে বসে নিশ্চলতার বিরুদ্ধে। সমস্যা দাও, জটিলতম সাংঘাতিক ধাঁধা দাও, কাজ দাও, সূক্ষ্মতম বিশ্লেষণ দাও, মন আমার অমনি ঠান্ডা হয়ে যাবে। বিদ্রোহী মনকে শায়েস্ত রাখার ওই একমাত্র দাওয়াই আমার মনের খোরাকও তাই। তখন কিন্তু কৃত্রিম উত্তেজকের আর দরকার হয় না। কিন্তু একঘেয়ে জীবনযাত্রা আমার দু চোখের বিষ। আমি চাই মানসিক উত্তেজনা। মন যেন সদা উদ্বেলিত থাকে নিত্য নতুন সমস্যায়, রোমাঞ্চময় প্রহেলিকাময়। এ পেশা নিয়েছি তো সেই কারণেই। বলতে পারো পেশাটা সৃষ্টিই করেছি আমি, কেননা তাবৎ বিশ্বে আমি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় বেসরকারি গোয়েন্দা? বললাম ভুরু তুলে। এক এবং অদ্বিতীয় বেসরকারি কনসাল্টিং গোয়েন্দা। গোয়েন্দাগিরিতে আপিল করতে গেলে আমি ছাড়া আর গতি। গোয়েন্দাগিরিতে সর্বোচ্চ আর সর্বশেষ আদালত বলতে গেলে আমি। গ্রেগসন, লেস্ট্রেড অথবা অ্যাথর্নি জোন্স যখন হালে পানি পায় না, ওদের বিদ্ধি বুদ্ধিতে ওর চাইতে বেশি সম্ভব নয়। তখন কেস নিয়ে ধর্ণা দেয় আমার কাছে। বিশেষজ্ঞর মতোই কেসটার খুঁটিনাটি পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করি, তারপর বিশেষজ্ঞের মতোই মতামত প্রকাশ করি। এসব কিছু কৃতিত্ব দাবি করি না। খবরের কাগজেও আমার নাম বেরোয় না। কাজের মধ্যে আমার আনন্দ আমার বিচিত্র ক্ষমতাকে উপযুক্ত পরিবেশে প্রকাশ করতে পারাটাই আমার শ্রেষ্ঠ পুরস্কার। জেফারসন হোপের সঙ্গে আমার কাজের ধারার কিছু অভিজ্ঞতা তোমার হয়েছে? তা হয়েছে, বললাম সহৃদয় কণ্ঠে। জীবনে এমন চমকাইনি। অভিজ্ঞতা তোমার লিখেও ফেলেছি ছোট্ট বইয়ের আকারে। নাম হয়েছে স্টাডি ইন স্কারলেট। বিষণ্ণভাবে মাথা নাড়ল হোমস। বলল, পাথর উল্টে দেখেছি বইটার। সত্যি কথা বলতে কি প্রশংসা করতে পারছি না তোমাকে। গোয়েন্দাগিরি জিনিসটা একটা নির্জলা বিজ্ঞান। এই জিনিস লেখাও উচিত সেইভাবে আবেগহীন নিরুত্তাপভাবে। কিন্তু তুমি তার মধ্যে রোম্যান্স ছিটিয়েছ যখন তখন। ফলটা হয়েছে বদখত ধরনের ইউক্লিডের পঞ্চম উপপাদ্যের সঙ্গে প্রেমের গল্প অথবা প্রেয়সীকে নিয়ে পালিয়ে যাওয়ার গল্প মিশিয়ে দিলে যা দাঁড়ায়, তোমার কাহিনীও দাঁড়িয়েছে সেই রকম। প্রতিবাদের সুরে বললাম, সে কি কথা? রোম্যান্স তো ছিল জেফারসন হোপের কেসে। ঘটনাকে বিকৃত করার অধিকার তো আমার নেই। কিছু কিছু ঘটনা চেপে যাওয়াই উচিত, অথবা লেখবার সময় একটু মাত্রা জ্ঞান রাখা উচিত। কেসটায় একটাই পয়েন্ট আছে উল্লেখ করবার মতো, এবং তা আমাকে নিয়ে কিভাবে কার্য থেকে কারণে বিচিত্র যুক্তি তর্কের মধ্যে দিয়ে আমি উপনীত হলাম এবং রহস্য ফস করে ছাড়লাম। এটাই তোমার লেখা উচিত ছিল। খুবই বিরক্ত হলাম কথার ধরন শুনে। কাহিনীটা লিখলাম যার তুষি সাধনের জন্য, সেই কিনা মুখে যা আসছে তাই বলছে এতদিনকার প্রচেষ্টা নিয়ে। মেজাজ খিসে গেল ওর দম্ভের জন্যও বটে। বলে কিনা কাহিনীর প্রতিটা লাইন উৎসাহ করা উচিত ছিল স্তুতিবাদে। বিকাশ স্ট্রিটে এক বাড়িতে একসঙ্গে থাকতে গিয়ে এই কবসের মধ্যে লক্ষ্য করেছি বন্ধুবরের প্রশান্ত নীতিগর্ভ আচরণের তলায় উকি মারে তার ছোট্ট অহংকার। তাই আর কোনো মন্তব্য করলাম না। যখন পাটায় হাত বুলাতে লাগলাম চেয়ারে বসে। দীর্ঘকাল আগে একটা ডিজেল বলেট ঢুকেছিল পায়ে। হাঁটতে কষ্ট না হলেও রীতি পরিবর্তনের সময় মাথা চাড়া দেয় পুরনো ব্যথাটা। কিছুক্ষণ পরে সেকেলে ব্রায়ার পাইপটায় তামাক ঠাসতে ঠাসতে হোমস বললে, সম্প্রতি মহাদেশের অন্যান্য দেশেও ছড়িয়েছে আমার প্র্যাকটিস। গত হপ্তাহে আমার পরামর্শ নিয়ে গেছে ফাসোয়ালা উইলার্ড। নাম শুনেছে বোধ হয়। ফরাসি গোয়েন্দা বিভাগে ইদানিং 1 নম্বর লোক। সহজাত বুদ্ধি দিয়ে ঝট করে বুঝে নেওয়ার ক্ষমতা থাকলেও ভদ্রলোকের মধ্যে একটা বড় রকমের ঘাটতি আছে। গোয়েন্দাগিরি একটা আর্ট। এই আর্টে উঁচুদরের শিল্পকর্ম দেখাতে গেলে বিশেষ পড়াশোনা করা দরকার। এটি তার নেই। কেসটা একটা উইল সংক্রান্ত ঝামেলা নিয়ে। মাথা ঘামানোর মতো বেশ কিছু পয়েন্টও আছে। আমি শুধু ওকে দুটো সমতুল্য কেসের খুঁটিনাটি পড়ে নিতে বলেছিলাম। তার কেসের সমাধান রয়েছে ওই দুটো কেসেই।
একটা 1857 সালের রিগ রহস্য, আরেকটা 1871 সালের সেন্ট লুই রহস্য। পরামর্শ পেয়ে ধন্য হয়ে ভদ্রলোক চিঠি লিখেছেন। চিঠিখানা পেলাম আজ সকালে, পড়ে দেখো। বলতে বলতে একটা দলা পাকানো বিদেশি কাগজ আমার দিকে ছুড়ে দিল হোমস। চোখ বুলোতে গিয়ে ভুড়ি ভুড়ি প্রশংসা বিশেষণই কেবল চোখে পড়ল। ফরাসিরা প্রশংসায় পঞ্চমুখ হলে যেসব বাছাই করা বলি ছাড়ে, কোনোটাই বাদ যায়নি। বললাম, গুরুর কাছে শিষ্যের লেখা চিঠি বলে মনে হচ্ছে। লঘুভাবে হোমস বলল, একটু বাড়াবাড়ি করে ফেলেছে। পরামর্শটা সামান্য, ওর কাছে তা অসামান্য। প্রতিভার দিক দিয়ে নিজেও বড় কম যান না। আদর্শ ডিটেকটিভ হতে গেলে যে 3টি গুণ অপরিহার্য, ওর মধ্যে তার 2টো আছে। পর্যবেক্ষণের ক্ষমতা আছে, অবরোহ মতে সিদ্ধান্তে আসার ক্ষমতা আছে। অভাব শুধু পড়াশোনা, আর সেটা যথাসময়ে হয়ে যাবে। আমার লেখাগুলো এখন ফরাসিতে তর্জমা করছেন ভদ্রলোক। তোমার লেখা? সে কি, তুমি জানো না? বেশ কয়েকটা প্রবন্ধ লেখার অপরাধী আমি। সবই পেশা সংক্রান্ত বিষয়ের উপর। যেমন ধরো না, একটা বিভিন্ন তামাকের ছাইয়ের মধ্যে 12 রকমের পার্থক্য নিয়ে একটি প্রতিবেদন। এই প্রবন্ধে 140 রকম সিগারেট, চুরুট আর তামাক পাইপের বর্ণনা দিয়েছি, এবং রঙিন ছবি দিয়ে দেখিয়েছি একটি ছাইয়ের সঙ্গে আরেকটি ছাইয়ের তফাৎ কোথায়। আদালতে অপরাধীদের মামলা চলার সময় এই একটি প্রসঙ্গের অবতারণা ঘটে। কখনো সখনো দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে এর জুড়ি নেই। আর যেমন ধরো না, তুমি যদি নিশ্চিন্তভাবে বলতে পারো যে খুন করার সময় অমুক ব্যক্তি ভারতীয় লঙ্কা চুরুট খাচ্ছিল, অনেক ছোট হয়ে আসে তোমার তদন্তের গতি। বাঁধাকপি আর আলুর মধ্যে যে তফাৎ, ত্রিচিনাপল্লী চুরুটের কালো ছাই আর বার্ডস আইয়ের সাদা পেঁয়াজ ছায়ের মধ্যে, তেমনই অনেক তফাৎ চোখের নিমেষে ধরা পড়ে যায় অভিজ্ঞ চোখে। তুচ্ছ বিষয়ের পর্যবেক্ষণে তোমার জুড়ি নেই। সত্যিই প্রতিভা তোমার অসাধারণ, মন্তব্য করি আমি। তুচ্ছ হলেও ফেলনা কিছুই নয়, গুরুত্ব বুঝে তার কদর করি। এ দেখো, আমার লেখা আরেকটা প্রবন্ধ। 14 ধরনের পায়ের ছাপের মালিকের নারী নক্ষত্র জানা যায়, তার বিশদ বর্ণনা দিয়েছি এর মধ্যে। সেই সঙ্গে প্লাস্টার অফ প্যারিস দিয়ে পদচিহ্নের ছবি তুলবার কথাও বলেছি। এনো আরেকটা ছোট্ট লেখা, হাতের উপর পেশার ছাপ কিভাবে পড়ে খুঁটিয়ে লিখেছি। অদ্ভুত বিষয় কিন্তু, অনেক অত লিথোটাইপ ছবিও দিয়েছি। স্লেট পাথর নিয়ে যারা কাজ করে, ছাপাখানায় যারা টাইপ কম্পোজ করে, যারা কাপড় বোনে, যারা হিরে পালিশ করে, যারা জাহাজের খালাসির কাজ করে, যারা ছিপি কাটে, এদের প্রত্যেকের হাত দেখলেই বলে দেওয়া যায় কার কি পেশা। সায়েন্টিফিক ডিটেকটিভের কাছে বিষয়টার ব্যবহারিক গুরুত্ব কি প্রচণ্ড। বিশেষ করে বেওয়ারিশ লাশ শনাক্ত করার সময় অথবা অপরাধের পূর্ব বৃত্তান্ত উদ্ধার করবার সময় এই বিদ্যার প্রয়োজন হয় খুব বেশি। যাকে যাক, আমার শখের কাহিনী শুনিয়ে তোমায় হাত ধরাতে আর চাই না। মোটেই না, বললাম সাগ্রহে। তোমার কাজের দ্বারা সচক্ষে দেখেছি বলেই বলছি। প্রবন্ধগুলোর গুরুত্ব আমার কাছে অনেক। তুমি যা লিখেছো তা হাতে কলমে দেখিয়েছো আমার সামনেই। তবে এইমাত্র পর্যবেক্ষণ আর অবরোহ মতের সিদ্ধান্ত গ্রহণ সম্বন্ধে বলেছিলে। দুটোই প্রায় একই বস্তু, নয় কি? তাই কি? আম চেয়ারে মৌজু করে হেলান দিয়ে বসলো শার্লক হোমস। গলগল করে নীলচে কালো ধোঁয়া ছাড়তে লাগলো পাইপ থেকে। বলল, যেমন ধরো, পর্যবেক্ষণ করে জানা গেল আজ সকালে তুমি উইঙ্গো স্ট্রিটে পোস্ট অফিসে গিয়েছিলে, কিন্তু অবরোহমূলক সিদ্ধান্ত অনুসারে প্রকাশ পাচ্ছে তুমি সেখানে গেছিলে একটা টেলিগ্রাফ পাঠানোর কাজে। বলেছ ঠিক, দুটিই খাঁটি সত্যি, কিন্তু বুঝলাম না তুমি জানলে কি করে। টেলিগ্রাম পাঠানোর কাউকে তো বলিনি আমি। আমার বিস্ময় দেখে খুব খুব করে কাষ্ঠ হেসে শার্লক হোমস বললে, ব্যাপারটা জলের মতো সোজা। এত সোজা যে ব্যাখ্যা করাটাও একটু বাড়াবাড়ি। তাহলেও করব পর্যবেক্ষণ আর অবরোহমূলক সিদ্ধান্তের সীমারেখা স্পষ্ট করে বোঝানোর জন্য। পর্যবেক্ষণের শেষ কোথায় এবং অবরোহ সিদ্ধান্তের শুরু কোনখান থেকে, সেটা বোঝা তোমার একান্ত দরকার। তোমাকে পর্যবেক্ষণ করে দেখা গেল তোমার পায়ের পাতার ওপর দিকে একটা লালচে ডেলা লেগে রয়েছে। উইঙ্গো স্ট্রিট পোস্ট অফিসের উল্টো দিকে ফুটপাত খোঁড়া হয়েছে দেখেছি। নিচের মাটি বেরিয়ে পড়েছে এবং সে মাটি একটু লালচে ধরনের।
সেই রকম মাটি আর ধারে কাছে কোথাও দেখা যায় না। মাটি তো বেরিয়ে আছে এমন জায়গায় যে পোস্ট অফিসে ঢুকতে গেলে পায়ের পাতায় লাগবেই, এড়ানো যায় না। পর্যবেক্ষণে তোর এই পর্যন্ত, বাকিটা ধাপে ধাপে চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপার। ধাপে ধাপে কি চিন্তা করে তুমি জানলে যে আমি টেলিগ্রাম পাঠাতে গিয়েছিলাম? সে আর এমন কি ব্যাপার, সারা সকাল তো তোমার সামনেই বসে আছি, একটা চিঠিও লিখতে দেখিনি, তোমার টেবিলও দেখছি একবার পোস্ট কার্ড আর বেশ কিছু ডাক টিকিট রয়েছে। তা সত্ত্বেও তুমি যখন পোস্ট অফিসে গেছো নিশ্চয়ই টেলিগ্রাম পাঠানোর জন্যই। অন্যান্য সব কারণ বাদ দিতে দিতে শেষ যে কারণে পৌঁছাবে জানবে সেইটাই আদতে সত্যি। একটু ভেবে নিয়ে বললাম, এই কেসে অবশ্য সত্যি জলের মতোই সোজা। তোমার কথাই বলছি তোমাকে, যদি ধৃষ্টতা হিসেবে না নাও। তোমার তত্ত্বগুলোকে আরো কঠোরভাবে যাচাই করতে পারি কি? নিশ্চয়ই পারো, রাগ তো করবোই না, বরং উপকৃত হব। কোকেনের সেকেন্ড ডোজটা নিতে হবে না, যে কোনো সমস্যা হাজির করতে পারো, সানন্দে মাথা ঘামাবো। তোমাকেই বলতে শুনেছি, দৈনন্দিন ব্যবহারের ফলে কোনো জিনিসের উপর মানুষটার ব্যক্তিসত্ত্বের ছাপ এমনভাবে আঁকা হয়ে যায় যে অভিজ্ঞ চোখে তা ধরা পড়বেই। কিছুদিন আগে হলো একটা ঘড়ি এসেছে আমার কাছে। যার ঘড়ি তার চরিত্র স্বভাব ঘড়ি দেখে বলতে পারবে। মনের মধ্যে একটা চাপা আনন্দ নিয়েই ঘড়িটা তুলে দিলাম বন্ধুবরের হাতে। হাম্বড়াই সুরে গায়ের জোরে বড্ড তত্ত্বা অড়াই হোমস। থোতা মুখ এবার ভোতা করা যাবে, দর্পচূর্ণ হবে, উচিত শিক্ষাও দেওয়া যাবে। ঘড়িটা হাতে নিয়ে হোমস তীক্ষ্ণ চোখে চেয়ে রইল ডায়ালের দিকে। পিছনের ডালা খুলে খুঁটিয়ে দেখলো ভেতরকার কলকবজা। প্রথমে খালি চোখে, তারপর একটা শক্তিশালী আতস কাচ লাগিয়ে। হঠাৎ করে ডালা বন্ধ করে দিয়ে ঘড়িটা ফিরিয়ে দিল যখন আমার হাতে, তখনকার সেই চোয়ালে ঝুলে পড়া শুকনো মুখচ্ছবি দেখে আনন্দ আর চাপতে পারলাম না, হেসে ফেললাম। ঘড়িটা সম্প্রতি সাফ করা হয়েছে তেল দিয়ে, ফলে সিদ্ধান্তে আসার মতো কোনো চিহ্ন আর পড়ে নেই। বললে ও। বলেছ ঠিক, আমার কাছে পাঠানোর আগে তেল দিয়ে সাফ করা হয়েছে ঘড়ি। মনে মনে কিন্তু ফালতু ওজোর দেখানোর অপরাধী করলাম বন্ধুবরকে। নাচতে জানলে উঠোনের দোষ। যদি ঘড়ি তেল দিয়ে সাফই না করা হতো, এমন কি চিহ্ন সে আবিষ্কার করতো ঘড়ির কলকবজা থেকে? যত সব। স্বপ্নচ্ছন্ন গালা চকচকে চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে হোমস বললে, মনের মতো হলেও ঘড়ি নিয়ে গবেষণা একেবারে বৃথা যায়নি। ভুল হলে শুধরে দিও। আমার সিদ্ধান্ত, এই ঘড়িটা তোমার বড়দার, তিনি পেয়েছিলেন তোমার বাবার কাছ থেকে। ঘড়ির পিছনে এইচ আর ডাব্লিউ অক্ষর দুটো দেখে নিশ্চয়ই বলছো? হ্যাঁ, ডাব্লিউ হলো তোমার নামের আদ্যক্ষর। আজ থেকে 50 বছর আগেকার তারিখ রয়েছে ঘড়ির মধ্যে, অর্থাৎ এ ঘড়ি তোমার বাবাদের আমলের ঘড়ি। ঘরোয়া জিনিস সাধারণত বাড়ির বড় ছেলে পায়, বাবার নামেই তার নাম হয়। আমি জানি তোমার বাবা গত হয়েছেন বহু বছর আগে, তার মানে এ ঘড়ি এসেছিল তোমার বড়দার হাতে। ঠিক হচ্ছে। আর কিছু? উম, তিনি একটু অপরিচ্ছন্ন স্বভাবের মানুষ। একটু কেন, বেশিই বলতে পারো। হুঁশ নেই কোনো দিকে, বেপরোয়া অবস্থা, খুবই সচ্ছল ছিল একসময়, কিন্তু টাকা রাখতে কি করে হয় তিনি জানতেন না। তাই মাঝে মাঝে চরম দারিদ্র্যের মধ্যে কেটেছে, আবার কখনো টাকায় গড়াগড়ি নিয়েছেন। শেষকালে মদ ধরেন এবং মারা যান। বলার মতো আর 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 কিছু পাচ্ছি না। চেয়ার থেকে ছিটকে গেলাম আমি। ঘোরাতে ঘোরাতে অস্থিরভাবে পায়চারি করতে লাগলাম ঘরময়। তিক্ততায় টইটুম্বুর হয়ে গেল ভেতরটা। আমার দাদা বেচারার খবর আগেই নিয়েছে। এখন এমন ভান করলে কেন ঘড়ির মধ্যে থেকে সে খবর উদ্ধার করলে? সামান্য একটা পুরনো ঘড়ি দেখে এত কথা বলা যায়? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করাতেও পারবে না। ভণ্ডামিটুকু নাই করতে পারতে। কি অন্যায়, কি অন্যায়! সহৃদয় কণ্ঠে হোমস বললে, ভাইয়া ডাক্তার, ক্ষমা করো আমাকে। ব্যাপারটাকে একটা গুরু সমস্যা হিসেবেই নিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম বিষয়টা ব্যক্তিগত এবং দুঃখ পেতে পারো। তবে বিশ্বাস করো, এ ঘড়ি হাতে আসার আগে জানতাম না তোমার একজন ভাই আছে। তাহলে জানলে কি করে? সবই তো সত্য ঘটনা, নির্জলা সত্যি। এটা আমার কপাল। আমি কতগুলো সম্ভাবনার কথা বলেছি, কেবল অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যাবে ভাবিনি। তবে কি, যা বললে তা নিছক অনুমান নয়? অনুমান? আরে না না, অনুমান আমি কখনো করি না। খুব খারাপ অভ্যাস, যুক্তিবোধের সর্বনাশ করে ছাড়ে। আমার চিন্তার ধারা তো তুমি অনুধাবন করতে পারোনি বলেই
পুরো ব্যাপারটা মনে হচ্ছে এত অদ্ভুত। ঘটনা যত ছোট্টই হোক না কেন, তাকে যদি ঠিক মতন পর্যবেক্ষণ করা যায়, বৃহৎ সিদ্ধান্ত না এসে পারে না। যেমন ধরো না কেন, আমি তোমাকে প্রথমেই বললাম তোমার বদ্দাটির হুঁশ ছিল না কোনো দিকে। ঘড়ির তলার দিকটা লক্ষ্য করলেই দেখবে শুধু যে দু জায়গায় তুবড়ে গেছে তা নয়, সারা গায়ে বিস্তর আঁচড় আর কাটার দাগ রয়েছে। যেন কঠিন বস্তুর সঙ্গে ঘড়িটাকে রেখে দেওয়ার বদভ্যাস ছিল, অর্থাৎ চাবি আর খুচরো পয়সার সঙ্গে এমন একটা রত্নখচিত ঘড়িও অবহেলায় রেখে দেওয়া হতো একই পকেটে। যে লোক 50 গিনি দামের ঘড়ি এত হেলা ফেলা ভাবে পকেটে নিয়ে বেড়ায়, সব দিকে তার হুঁশ আছে এ কথা কি বলা যায়? এই থেকে আসা যায় আরেকটি সিদ্ধান্তে, এত দামি বস্তুর মালিক যিনি, তার অন্যান্য জিনিসেরও অভাব নিশ্চয়ই নেই। যুক্তিপ্রবাহ সুস্পষ্ট হয়, মাথা নেড়ে সায় দিলাম আমি। ইংল্যান্ডের বন্ধকি কারবারিদের স্বভাব হলো গড়ি বাঁধা রাখলেই টিকিটের নম্বরটা পিন দিয়ে খুঁচিয়ে ডালার ভেতর দিকে লিখে রাখে। লেবেল লাগাবার চাইতে নিরাপদ। হারাতে পারে কিন্তু খোদাই করা নম্বর থেকে যাবে। ডালার মধ্যে এরকম নম্বর দেখলাম কম করেও চারটে। সিদ্ধান্ত একটাই, হামেশাই টাকার টানরানি গিয়েছে তোমার দাদার। এ থেকে বেরোচ্ছে একটা সৎ সিদ্ধান্ত, মাঝে মাঝে দৈন্যদশা কাটিয়ে ফের টাকায় গড়াগড়ি দিয়েছিলেন বলেই দামি ঘড়িটা ছাড়িয়ে নিয়ে গিয়েছিল বন্ধকি কারবারির খপ্পর থেকে। সবশেষে তোমাকে বলবো, চাবির গর্ত যাতে আছে ভেতরকার সেই পাতটার দিকে একটু তাকাও। চাবির চারপাশে হাজার হাজার আঁচড়ের দাগ দেখছো না? চাবি ফসকে যাওয়ার দাগ। মাতাল না হলে সুস্থির মানুষের হাত এভাবে কখনো অস্থির হয়? মাতালরা কিন্তু কোনো ঘড়ি কাজ ছাড়া করে না। রাতে শোয়ার সময় ঘড়িতে দম দেয় কাপা হাতে। কাপা হাতে দম দেয় বলে এই ধরনের দাগ ফেলে চাবির গর্তের পাশে। এখন বলো, রহস্যটা কোথায়? কোথাও নেই, দিনের আলোর মতোই সব স্পষ্ট করে দিলে তুমি, বললাম আমি। তোমার উপর অবিচার করার জন্য অনুশোচনা হচ্ছে। তোমার বিস্ময়কর এই ক্ষমতায় আমার আরেকটু আস্থা রাখা উচিত ছিল। যাকগে, তোমার যা পেশা, সেরকম কোনো কাজ এখন হাতে আছে নাকি? একদম না, সেই জন্যই তো কোকেন নিচ্ছি। মগজকে না খাটিয়ে আমি থাকতে পারি না। তাছাড়া জীবনের আর কি উদ্দেশ্য বলতে পারো? এসো, এই জানলাটার সামনে দাঁড়াও। দুনিয়াটার এরকম চেহারা কখনো দেখেছো? নিরানন্দ, দুঃখময়, লাভ কোথাও নেই, কেবল লোকসান। হলদে কুয়াশা দেখেছো কিরকম ঘুরপাক খেতে খেতে রাস্তার ওপর দিয়ে গড়িয়ে পিঙ্গল রঙের বাড়িগুলোর ওপর দিয়ে চলে যাচ্ছে? গদ্যময়তা আর জড়বাদের এর চাইতে প্রকট রূপ আর কখনো দেখেছো? কি হবে শক্তি নিয়ে বলতে পারো ডাক্তার? শক্তিকে প্রয়োগ করার উপযুক্ত ক্ষেত্রই যদি না পাওয়া যায়, লাভ কি শক্তিমান হয়ে? অপরাধ জিনিসটাই আজকাল গতানুগতিক, মানুষের অস্তিত্ব গতানুগতিক। এই পরিস্থিতিতে মানুষের যে গুণ গতানুগতিক নয়, এই সংসারে সে গুণের কোনো চাহিদাই নেই। গরম লেকচারের জবাব দেওয়ার জন্য সবে মুখ খুলেছি, এমন সময় দরজায় ছোট্ট করে নক করে ঢুকলো ল্যান্ডলেডি। হাতে একটা কার্ড। বললে বন্ধুবরকে, আপনার সঙ্গে দেখা করতে চান একজন ইয়ং লেডি। মিস মেরি মর্স্টন? এর নাম তো কখনো শুনিনি, মনেই পড়ছে না। মিসেস হাডসন, ইয়ং লেডিটিকে বলুন দয়া করে যেন ভেতরে আসেন। আর ডাক্তার, তুমি যেও না, আমি চাই তুমি থাকো। দৃঢ় পদক্ষেপে ঘরে ঢুকলেন মিস মস্টান। বাহ্যিক হাবভাব বেশ সংযত দেখলাম। মেয়েটি স্বর্ণকেশী ক্ষুদ্রাকায়, সাজসজ্জায় পারিপাট্য আছে, দুহাত দস্তানায় ঢাকা, পরিচ্ছদ রুচি সুন্দর, প্রশংসার যোগ্য। মহার্ঘ নয়, সাদাসিধে। যা দেখে মনে হয় তাতে ঢালাও টাকা তেমন নেই। চোখ জুড়ানো ধূসরাভ হলদেটে পোশাকে কাটছাটে চালিয়েতে একদমই নেই। মাথায় ওই রঙেরই টুপি, একপাশে শুধু একটা সাদা পালকের ইশারা। মুখ চোখ খুব একটা নিখুঁত নয়, গায়ের রঙে রূপ ফেটে পড়ছে না, কিন্তু হাবভাব বেশ মিষ্টি এবং অমায়িক। বিশেষ করে বড় বড় নীল চোখ দুটি সমবেদনা এবং আধ্যাত্মিকতায় আশ্চর্যভাবে আকর্ষণীয়। তিনটে মহাদেশের অনেক মেয়ের সংস্পর্শে আমি এসেছি, কিন্তু কৃষ্টি আর সংবেদনশীলতার মূর্ত প্রতিচ্ছবি সম্পন্ন এমন মুখ কখনো দেখিনি। তবে একটা জিনিস লক্ষ্য না করে পারলাম না,
বাইরে যতই সংযত আর দৃঢ় থাকুন না কেন, শার্লক হোমসের এগিয়ে দেওয়া চেয়ারে বসবার সময় থরথরে কেঁপে উঠল মেয়েটির ঠোঁট আর হাত। তীব্র উত্তেজনার সব লক্ষণই প্রকাশ পেল চোখে মুখে। মিস্টার হোমস, আমার অন্নদাতা মিসেস সিসিল ফরেস্টারের একটা সাংসারিক সমস্যার জট আপনি বড় সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছিলেন। আপনার দক্ষতায় তার অগাধ বিশ্বাস, আপনার সুন্দর ব্যবহারে তিনি সত্যিই মুগ্ধ। সেই সূত্রেই এলাম আপনার কাছে। মিসেস সিসিল ফরস্টার? তার একটা কাজ একবার করে দিয়েছিলাম বটে, অবশ্য কঠিন কিছু নয়, জলের মতো সোজা। তিনি অবশ্য তা মনে করেন না। আমার কেসটাকে কিন্তু আপনি সোজা বলতে পারবেন। এরকম জটিল, অদ্ভুত আর সাংঘাতিক দুর্বোধ্য পরিস্থিতিতে আমি জীবনে পড়িনি। দুহাত ঘষে নড়ে চড়ে বসল শার্লক হোমস। প্রদীপ্ত হলো চক্ষু। ঈগল পাখির মতন শানিত চোখে মুখে ফুটে উঠল অসামান্য একাগ্রতা। ঝুঁকে বসল চেয়ারের উপর। বলল কাটছাট কাজের গলায়, বলুন আপনার কেস। আমি পড়লাম মহা ফাফড়ে। বিষম বিব্রত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, আমি তাহলে চলি। মেয়েটি কিন্তু সঙ্গে সঙ্গে দস্তানা পরা হাত তুলে নিরস্ত করে বিলক্ষণ বিস্মিত করলেন আমাকে। বললেন, আপনার আপনার বন্ধু থাকলে কিন্তু আমার অশেষ উপকার হবে। অগত্যা আমি চেয়ারে বসে পড়লাম। মিস মস্টান বললেন, ছোট্ট করে বলা যাক ঘটনাগুলো। আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে অফিসার ছিলেন। বাচ্চাবেলায় আমাকে দেশে পাঠিয়ে দিয়েছিলেন মা মারা যাওয়ার পর। ইংল্যান্ডে আমার কোনো আত্মীয় নেই। এডিনবরার একটি চমৎকার বোর্ডিংয়ে আমাকে মানুষ করার ব্যবস্থা উনি করেছিলেন। সেখানেই মানুষ হয়েছি আমার 17 বছর বয়স পর্যন্ত। আমার বাবা ছিলেন ওর রেজিমেন্টের সিনিয়র ক্যাপ্টেন। 1878 সালে 12 মাসের ছুটি নিয়ে উনি দেশে ফিরলেন। লন্ডন থেকে টেলিগ্রাম পাঠালেন আমাকে। লিখলেন সব কুশল, ভালোভাবেই দেশে ফিরেছেন, উঠেছেন ল্যাঙ্ঘাম হোটেলে। আমি যেন পত্রপাঠ চলে আসি। বেশ মনে আছে, চিঠির মধ্যে স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ যেন ঝরে পড়েছিল। লন্ডন পৌঁছে ল্যাঙ্ঘাম হোটেলে গিয়ে শুনলাম ক্যাপ্টেন মস্টার্ড সেখানে উঠেছিলেন বটে, কিন্তু আগের রাতে বেরিয়ে গেছেন আর আর ফেরেননি। সারাদিন হাফ পিত্তেশ করে বসে রইলাম তার পথ চেয়ে। সেই রাত্রেই ম্যানেজারের কথা মতো পুলিশে খবর দিলাম। পরের দিন সকালে সব খবরের কাগজে বিজ্ঞাপনও দিলাম, কিন্তু কোনো ফল হলো না। নির্দিষ্ট বাবার কোনো খবরই সেই থেকে আজ পর্যন্ত আমি পাইনি। দেশে এসেছিলেন বুক ভরা আশা নিয়ে, শান্তি আর আরামে কটা দিন কাটিয়ে যেতে, কিন্তু কিন্তু ফুপিয়ে উঠলেন মিস মস্টান। অর্ধপথে স্তব্ধ হলো কথা। হাত রাখলেন গলায়। নোটবুক খুলে হোমস প্রশ্ন করলো, তারিখটা কবে? 1878 সালের 3রা ডিসেম্বর। উনি অদৃশ্য হয়ে যান প্রায় 10 বছর আগে। মালপত্র? হোটেলেই ছিল, সূত্র বিশেষ পাওয়া যায়নি,
কিছু বই, জামা কাপড় আর আন্দামান দ্বীপপুঞ্জের বিস্তর দুষ্প্রাপ্য জিনিস। দ্বীপান্তর কয়েদি রক্ষীদের উনিই ছিলেন সর্বপ্রধান। শহরে কোনো বন্ধু ছিল ক্যাপ্টেন মর্স্টনের? একজনের নামই আমি জানি, মেজর শোল্টো। ওর রেজিমেন্টের কাজ করতেন 34th বম্বে ইনফ্যান্ট্রি। কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন মেজর। থাকতেন আপনার নরউডে 6। যোগাযোগ করে জেনেছিলাম উনি নাকি জানতেনই না যে সতীর্থ অফিসার ইংল্যান্ডে ফিরেছেন। আশ্চর্য কেস দেখছি। সবচেয়ে আশ্চর্য অংশটুকু তো এখনো বলিনি আপনাকে। বছর কয়েক আগে 1882 সালের 4 মে টাইমস পত্রিকায় একটা বিজ্ঞাপন বেরোলো। মিস মস্টার যেন নিজের গরজে সাড়া দেন, ঠিকানাও জানিয়ে দেন। বিজ্ঞাপনে কারো নাম নেই, ঠিকানাও নেই। আমি তখন মিসেস সিসিলি ফরেস্টারের বাড়িতে গৃহশিক্ষয়িত্রীর চাকরি নিয়ে ঢুকেছি। ওর পরামর্শ মতো দৈনিকের বিজ্ঞাপন স্তম্ভে ছাপিয়ে দিলাম আমার ঠিকানা। সেই দিনই ডাকযোগে একটা ছোট কার্ডবোর্ডের কৌটো এলো আমার নামে। ভেতরে একটা রীতিমতো প্রকাণ্ড মুক্ত দারুণ জলঝলে। কারো চিঠি নেই ভেতরে। সেই দিন থেকে ফি বছর ঠিক ওই দিনে একই রকম কৌটোর মধ্যে ডাকে এসেছে, একটি করে অবিকল ওই রকম মুক্ত। কিন্তু কে যে পাঠাচ্ছে তার কোনো চিহ্ন থাকেনি কৌটোর মধ্যে। নামকরা একজন বিশেষজ্ঞ বলেছেন প্রতিটি মুক্তই নাকি অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ, সহজে পাওয়া যায় না। এই জাতের মুক্ত আপনি নিজে দেখলেই বুঝবেন সত্যি সুন্দর কিনা। বলতে বলতে একটা চ্যাপ্টা বাক্স খুলে অত্যুকৃষ্ট 6টি মুক্ত দেখালেন মিস মস্টন। আপনার বিবৃতি শুনে আমার কৌতূহল জাগ্রত হয়েছে। আপনাকে নিয়ে কিছু ঘটেছে কি? হ্যাঁ, আজকেই ঘটেছে। এসেছি সেই কারণেই। আজ সকালে এই চিঠিটা পেলাম, আপনি নিজে পড়ে দেখুন। ধন্যবাদ। খামটাও দয়া করে দেবেন। লন্ডন SW ডাকঘরের ছাপ, তারিখ 7ই জুলাই। কোনে পুরুষের বুড়ো আঙুলের ছাপ, খুব সম্ভব ডাক পিয়নের। সবচেয়ে ভালো জাতের কাগজ। 1 প্যাকেট খামের দামই 6 পেনি। চিঠিপত্রের কাগজ বাছাইয়ের ব্যাপারে কুতকুতে স্বভাব। ঠিকানা নেই। আজ রাত 7টায় এলিসিয়াম থিয়েটারের বাইরে বাদিক থেকে 3য় থামের ঘোড়ায় হাজির থাকতে বলেছে। বর্ষা না থাকলে 2জন বন্ধুকেও আনতে বলেছেন। চিঠিতে লেখা, অনেক অবিচার হয়েছে আপনার ওপর, এবার তার সুবিচার হবে। পুলিশ আনবেন না, আনলে বৃথা চেষ্টা জানবেন। আপনার অজ্ঞাত বন্ধু। বাহ, এ তো দেখছি দারুণ রহস্য। কি করবেন ঠিক করেছেন মিস মর্স্টন? সেইটাই তো জিজ্ঞেস করতে চাই আপনাকে। তাহলে চলুন, যাওয়াই যাক। আমি, আপনি আর ডক্টর ওয়াটসনও যাবেন সঙ্গে। পত্রলেখক 2জন বন্ধুর কথা লিখেছে। আমরা 2 বন্ধু এর আগেও একসঙ্গে কাজ করেছি। কিন্তু উনি কি আসবেন? হাবভাবে কণ্ঠস্বরে বেশ খানিকটা মিনতি ফুটিয়ে তুলে বললেন ভদ্রমহিলা। নিশ্চয়ই আসবো, সানন্দে আসবো। আমাকে দিয়ে যদি আপনার কোনো কাজ হয় তাহলে নিজেকে ধন্য মনে করব, বললাম গাঢ় কণ্ঠে। আপনারা দুজনেই বড় ভালো, বড় দয়ালু। চাকরি থেকে অবসর নেবার পর থেকে আমার কোনো বন্ধু নেই যার কাছে মন খুলে কথা বলা যায়। 6টা এলে আপনারা তৈরি থাকবেন তো? তাহলে বেশি দেরি করবেন না। আরেকটা ব্যাপার পরিষ্কার করে যান, এই চিঠি আর মুক্তোর বাক্সের গায়ে লেখা ঠিকানা কি একই হাতে লেখা? ঠিকানাগুলো সঙ্গেই এনেছি। বলে গোটা 6 কাগজ এগিয়ে দিলেন মিস মস্টন।
কাগজগুলো টেবিলে বিছিয়ে শার্লক হোমস পর্যায়ক্রমে চকিত দৃষ্টি নিক্ষেপ করে চলল এক কাগজ থেকে আরেক কাগজে। মক্কেল হিসেবে সত্যি আপনি আদর্শ। যখন যা দরকার তা বুঝবার ক্ষমতা আপনার আছে। দেখা যাক আমার লেখাগুলো। হাতের লেখা লুকানো হয়েছে ঠিকানা লিখবার সময়, কিন্তু চিঠি লিখবার সময় সে চেষ্টা হয়নি। একটু পরে একই লোকের লেখা, কোনো সন্দেহ নেই। এই তো দেখুন না, ছোট হাতের সি অক্ষরটা, শেষের দিকের টানটা একই রকম। শব্দের শেষের একটা দেখেছেন, একইভাবে পেঁচানো হয়েছে মাঝখানটা। ঠিকানার লেখা আর চিঠির লেখা লিখেছে একই ব্যক্তি। মিথ্যে আশ্বাস দিতে চাই না মিস মার্স্টন, কিন্তু একটা কথা সোজাসুজি জানতে চাই। এই লেখার সঙ্গে আপনার বাবার হাতের লেখার কোনো মিল আছে কি? একেবারেই না। জানতাম, তাই বলবেন। তাহলে ওই কথাই রইল, ঠিক 6টায় আসুন। কাগজগুলো দয়া করে রেখে যান, আর একবার মাথা ঘামাতে চাই। এখন 3টে বাজে, আসুন তাহলে। আসি। আসি বলে উজ্জ্বল সহৃদয় চোখে পর্যায়ক্রমে আমাদের দুজনের মুখের পানে তাকিয়ে মিস মস্টান মুক্তোর বাক্স তুলে চালনা করলেন বুকের মধ্যে এবং তত্তরিয়ে নেমে গেলেন সিঁড়ি বেয়ে। জানলায় দাঁড়িয়ে চেয়ে রইলাম তার পথের দিকে। রাস্তার ভিড় কাটিয়ে দ্রুত পদক্ষেপে চলছেন মিস মস্টান। দেখতে দেখতে তার ধূসর টুপি আর সাদা পালক বিন্দুর মতো হারিয়ে গেল ভিড়ের মধ্যে। ফিরে দাঁড়িয়ে বললাম সহর্ষে, আশ্চর্য মেয়ে বটে, দেখলেই ভালো লাগে। হোমস কিন্তু এর মধ্যেই ফের পাইপ ধরিয়ে এনেছে। চেয়ারে হেলান দিয়ে 2 চোখের পাতা অর্ধেক নামিয়ে বললে অবসন্ন কণ্ঠে, তাই নাকি? খেয়াল করিনি। হোমস, তুমি সত্যি একটা যন্ত্রবিশেষ, একটা হিসেবের কল। মাঝে মাঝে তোমার মধ্যে এমন একটা ডাহা অমানসিকতা ফুটে ওঠে যে বলবার নয়। মৃদু হাসল হোমস, বলল, ব্যক্তিগত গুণাবলী যেন বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে, এই হলো প্রাথমিক প্রয়োজন। আমার কাছে একজন মক্কেল একটা একক ছাড়া কিছুই নয়, সমস্যার নিছক একটা অংশ। আবেগ টাবেগ মাথাচাড়া দিলে যুক্তির ধার ভোতা করে ছাড়বেই, আটকাতে পারবে না। গুলিয়ে যাবে বিশ্লেষণ, চিন্তা। আমি জানি নিজের 3 ছেলে মেয়েকে সে বিমার টাকা পাওয়ার লোভে বিষ খাইয়ে মেরেছিল এমন একটি মহিলা, কথাবার্তায় যে সত্যই ভুবন মোহিনী। আবার এমন একজন ভদ্রলোককে জানি যাকে দেখলেই গা ঘিন ঘিন করে ওঠে, অথচ তিনি 2.5 লাখ পাউন্ড খরচ করে বসে আছেন লন্ডনের দিন দরিদ্রের অবস্থা ফেরাবার জন্য। এই কেসটা অবশ্য ব্যতিক্রমকে কখনো বরদাস্ত করি না আমি। ব্যতিক্রম নিয়মের উল্টো। হাতের লেখা থেকে চরিত্র নির্ণয় সম্পর্কে পড়াশোনা আছে? এই টানা লেখা দেখে লেখক সম্বন্ধে কিছু বলতে পারবে? লেখাটা স্পষ্ট এবং সাজানো, বললাম আমি। চরিত্রের দৃঢ়তা আছে, কাজ কারবারের অভ্যেস আছে। মাথা নাড়ল হোমস, বলল, লম্বা অক্ষরগুলো লক্ষ্য করো। অন্য অক্ষরগুলো মাথা ছাড়িয়েছে বলেই মনে হয়। ডি দেখে মনে হচ্ছে যেন এফ তো নয়, যেন ই চরিত্র। আর যাদের দৃঢ়, যত জড়িয়ে মরিয়েই তারা লেখুক না কেন, লম্বা অক্ষরগুলো সবসময় স্পষ্ট করে লেখে। একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যায় না। ছোট হাতের কেগুলোর মধ্যে চিত্তের দোলায়মান অবস্থা ফুটেছে, বড় হাতের অক্ষরগুলোর মধ্যে আত্মপ্রত্যয় ঠিকরে বেরোচ্ছে। বুঝলে? আচ্ছা, যাই হোক, একটু বেরোচ্ছি, বইপত্র ঘাটতে হবে। তুমি ততক্ষণ এই বইটা পড়ে দেখো। এরকম আশ্চর্য বই আজ পর্যন্ত আর লেখা হয়নি। উইনউড রিডসয়ের মানুষের আত্মবলি। 1 ঘন্টার মধ্যে ফিরছি। বইখানা হাতে নিয়ে জানলায় বসলাম। মন কিন্তু উধাও হলো বইয়ের পাতার আওতা থেকে। লেখকের দুঃসাহসিক ভবিষ্যৎ দর্শন ছেড়ে মন ছুটে গেল মিস মস্টানের পিছনে। সেই মিষ্টি হাসি, গভীর সুরেলা কণ্ঠস্বর আর মাকড়সা জালের মতন তাকে জড়িয়ে ধরা বিচিত্র রহস্যের মধ্যে নিমগ্ন হয়ে রইল আমার অন্তর। বাবা নিরুদ্দেশ হওয়ার সময় বয়স ছিল 17, তার মানে বয়স এখন 27। বড় মিষ্টি বয়স। কেন ঠিক এই বয়স সন্ধিকালেই যৌবন হারায় তার আত্মসচেতনতা এবং অভিজ্ঞতার ভারে বিনম্র হয়ে আসে উদগ্র মদিরতা। ঠায়ে বসে আকাশ পাতাল এইসব চিন্তা করতে করতে শেষকালে এমন সব বিপজ্জনক চিন্তাও উকিচুকি মারতে লাগলো মাথার মধ্যে যে দৌড়ে গিয়ে বসলাম টেবিলে এবং রোগ নিরূপণ বিদ্যার সর্বাধুনিক গ্রন্থখানি টেনে নিয়ে পাগলের মতন উল্টো রেখে রাখলাম পাতার পর পাতা। সামান্য একটা ডাক্তার আমি, সেনা বিভাগ থেকে অবসর নেওয়া আমি সার্জেন্ট। একটা পা কমজোরি, ব্যাংকের তহবিলের জোর তার চাইতেও কম। সাহস তো আমার কম নয়।
এইসব চিন্তাবিলাস প্রশ্রয়টা আমাকে তো সাজে না। মিস মস্টান একটা নিছক। একটা ভগ্নাংশ ইমারত গড়তে গেলে অনেক ইটের একটি ইটের মতোই তিনিও সমাধান ইমারতের একটি অংশ ছাড়া কিছুই নয়। ভবিষ্যৎ আমার তমসাচ্ছন্ন হোক না কেন, পুরুষের মতোই তার সম্মুখীন হওয়া উচিত। আলেয়ার আলোর মতো মরিচিকা কল্পনা দিয়ে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে আলোকময় করে তোলার প্রচেষ্টায় কোনো লাভ আছে কি? হোমস ফিরল 5:30টায়। মেজাজ খুব শরীফ, উৎসাহ ও উদ্দীপনায় ঝকমক করছে চোখমুখ। এই কেসে খুব একটা রহস্য নেই। কাপে আমি চা ঢেলে দিয়ে কাপটা তুলে নিয়ে বললে, এখন শুধু একটা বিষয় পরিষ্কার করার দরকার। সে কি রহস্য সমাধান করে ফেললে? অতখানি বলাটা ঠিক হবে না। একটা ব্যাপার আবিষ্কার করেছি যা খুব ইঙ্গিতময়, অত্যন্ত ইঙ্গিতময়। বিশদভাবে ব্যাপারটাকে এবার জানা দরকার। টাইমস পত্রিকার পুরনো ফাইল ঘাটতে গিয়ে দেখলাম 34th বম্বে ইনফ্যান্ট্রির অবসরপ্রাপ্ত অফিসার এবং আপার নরউডের বাসিন্দা মেজর শোল্টো 1882 সালের 28 এপ্রিল মারা গেছেন। বুদ্ধি আমার খুবই মোটা হতে পারে, কিন্তু ভাই হোমস, আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই খবরের মধ্যে তুমি কিসের ইঙ্গিত পেলে। কি আশ্চর্য, বুঝলে না ব্যাপারটা? বিষয়টাকে তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখো। ক্যাপ্টেন মর্স্টন অদৃশ্য হলেন। লন্ডন শহরে একজনের বাড়িতেই তিনি যেতে পারেন গল্পগুজব করার জন্য। তিনি হলেন মেজর শোল্টো। কিন্তু মেজর শোল্টো সাহেব বলে দিলেন ক্যাপ্টেন মর্স্টন লন্ডনে এসেছে কিনা তাই তিনি জানেন না। 5 বছর পরে মারা গেলেন শোল্টো। মৃত্যু 7 দিনের মধ্যেই ক্যাপ্টেন মর্টনের মেয়ে একটি দামি উপহার পেলেন এবং প্রতি বছর একটা সময় আসতে লাগলো সেই উপহার। অবশেষে এসেছে একটা চিঠি, যাতে বলা হয়েছে ভদ্রমহিলার ওপর নাকি অবিচার করা হয়েছে। বাপের কাজ ছাড়া করা মেয়ের উপর আর কি অবিচার হতে পারে এক্ষেত্রে? শোল্টোর মৃত্যুর ঠিক পর থেকে উপহার দেওয়া শুরু হলো কেন? শোল্টোর উত্তরাধিকারী তাহলে জানতো যে মর্টনের মেয়ের উপর গুরুতর অবিচার করা হয়েছে, তাই তার ক্ষতিপূরণ স্বরূপ বছর বছর মুক্তবাটে প্রায়শ্চিত্ত করেছে। বলো ভাইয়া, এছাড়া আর কিছু ব্যাখ্যা মাথায় এসে থাকলে বলে ফেলো। কিন্তু এই কি একটা ক্ষতিপূরণ হলো? এ কি অদ্ভুত প্রায়শ্চিত্ত! তাছাড়া চিঠিটা 6 বছর আগে না লিখে এখনই বা লিখতে গেল কেন? ফ্যাকরা আরও আছে। চিঠিতে বলা হয়েছে অবিচারের সুবিচার এবার হবে। কিন্তু সুবিচারটা কি ধরনের? এত বছর পরে আশা করা যায় না তার পিতাতে বেঁচে আছেন। মিস মর্টনের কেসে এছাড়া আর কি কোনো অবিচার তোমার জানা নেই? আছে আছে, অনেক অসুবিধাই আছে। আজ রাত্রে অভিযানের পর দেখবে কিছু অসুবিধা দূর হয়েছে। ওই তো এসে গেল 4 চাকার গাড়ি, ভেতরে দেখা যাচ্ছে মর্স্টনকে। তুমি তৈরি? তাহলে চলো নেমে যাওয়া যাক, 6টা বেজে গেছে। রুপিয়া সবচেয়ে ভারী ছড়িয়ে নিলাম। হোমস কিন্তু ড্রয়ার থেকে রিভলভার বের করে চালনা করলো পকেটে। পরিষ্কার বোঝা গেল নৈশ অভিযানে ঝামেলার আশঙ্কা করছে শার্লক হোমস। কালো আলখাল্লায় সর্বাঙ্গ মুড়ে বসেছিলেন মিস মর্স্টন। ভাবপ্রবণ মুখটি সংযত কিন্তু বিবর্ণ। বিবর্ণ না হলেই বরং অবাক হতাম। অদ্ভুত অভিযানে পা বাড়িয়ে কোনো মহিলা যদি অসুস্থ অনুভব না করেন, তাহলে তাকে শুধু মহিলা ছাড়া অন্য কিছুও বলতে হয়। অস্বস্তি সত্ত্বেও মিস মর্স্টনের আত্মসংযমে কিন্তু ত্রুটি নেই। হোমসের প্রশ্নগুলোর উত্তরও দিয়ে গেল ঝটপট। মেজর শোল্টো বাবার বিশেষ বন্ধু ছিলেন। প্রত্যেকটা চিঠিতে মেজরের উল্লেখ থাকত। আন্দামান দ্বীপপুঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন উনি এবং বাবা দুজনেই। সেই জন্যেই অত অন্তরঙ্গতা। ভালো কথা, বাবার টেবিলে একটা অদ্ভুত কাগজ পাওয়া গিয়েছিল। মাথা মুন্ডু কেউ বুঝতে পারেনি। সঙ্গে করে এনেছি যদি আপনি দেখতে চান। যদিও জানি এই কাগজের কোনো গুরুত্বই নেই। এই দেখুন। খুব সন্তর্পণে কাগজটার ভাঁজ খুলে হাঁটুর উপর বিছিয়ে ধরল হোমস। তারপর বেশ পদ্ধতিমাফিকভাবে দেখতে লাগলো কনভেক্স লেন্স দিয়ে। মন্তব্য করলো এইভাবে, নেটিভ পেপার, ভারতবর্ষে তৈরি। একসময় একটা বোর্ডে পিন দিয়ে আটকানো ছিল। নকশাটা একটা প্রকাণ্ড বাড়ি, কিন্তু পুরো বাড়ির নয়, একটা অংশের। অনেক হলঘর, অনেক বারান্দা, অনেক গলিপথ। একদিকে লাল কালি দিয়ে আঁকা ছোট ক্রস চিহ্ন, তার ঠিক ওপরেই ফিকে হয়ে যাওয়া পেন্সিলের লেখা, বাঁ দিক থেকে 30 থেকে 37। বাঁ দিকের কোনো অদ্ভুত সাংকেতিক চিহ্ন
একই লাইনে 4টে ক্রস যেন হাতে হাত ছুঁয়ে রয়েছে। এর পাশে লেখা 4-এর সংকেত। জোনাথন স্মল, মোহাম্মদ সিং, আব্দুল্লাহ খান, দোস্ত আকবর। হাতের লেখা রীতিমতো গোদা গোদা ঢ্যাবড়া টাইপের। হার মানলাম, হাতের কেসের সঙ্গে এই কাগজের কোনো সম্পর্ক দেখছি না। তা সত্ত্বেও বলবো কাগজটা একটা গুরুত্বপূর্ণ দলিল। তো সযত্নে পকেট বইয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, কেননা কাগজের দুপাশই বেশ পরিষ্কার। বাবার পকেটে বইয়ের মধ্যেই পেয়েছিলাম কাগজখানা। যত্ন করে রেখে দিন মিস মর্স্টন, হয়তো কাজে লাগতে পারে। ব্যাপারখানা শেষ পর্যন্ত আরো ঘোরালো হয়ে দাঁড়াতে পারে এরকম একটা সন্দেহ উকি ঝুঁকি দিতে শুরু করেছে আমার মনের মধ্যে। প্রথমে কিন্তু ভাবিনি এই কেসে এত সূক্ষ্মতা থাকতে পারে। ভাবনাগুলোকে নতুন করে ভেবে দেখা দরকার। এই বলে গাড়ির আসনে হেলান দিয়ে বসলো হোমস। শূন্য দৃষ্টি আর টান টান মুখচ্ছবি দেখেই বুঝলাম গভীর চিন্তায় সে মগ্ন। বর্তমান অভিযানের ফলাফল কি হতে পারে এই নিয়ে নিম্নকণ্ঠে কথা বলতে লাগলাম আমি আর মিস মর্স্টন। বন্ধুবর হোমস কিন্তু গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত মুখ গোমরা করেই বসে রইল। চিন্তার আবরণ ভেদ করা গেল না কিছুতেই। সেপ্টেম্বরের রাত 7টা তখনও বাজেনি, কিন্তু সারাদিনটা বড় একঘেয়ে বিষণ্ণতায় কেটেছে। এখন গাঢ় কুয়াশা আস্তে আস্তে গ্রাস করেছে বিশাল শহরটিকে। কাদা রঙের মেঘ যেন মুখ কালো করে ঝুলছে কাদাটে রাস্তার উপর। রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট থেকে অতি ক্ষীণ আলোর আভা চক্রাকারে পড়েছে কাদা প্যাচপ্যাচে ফুটপাতে। পাশাপাশি জানলা থেকে হলদেটের দুটি বাষ্পময় বাতাসের মধ্যে দিয়ে তীর্যক রেখায় বিচ্ছুরিত হচ্ছে বটে, কিন্তু জনবহুল পথে তার গৌর অস্পষ্ট, ক্রমাগত চঞ্চল আবায় পর্যবসিত হয়েছে। এইসব আলোক বিচ্ছুরণের মধ্যেই ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছে সারি সারি যেন প্রেতের মুখ। অলৌকিক এই পরিবেশ অন্তত আমারই তাই মনে হচ্ছে। শেষ নেই মুখের শাড়ির। সংকীর্ণ আলেক পরিসরে যেন শোভাযাত্রা করে যাচ্ছে ভুতুরে মুখগুলো, কেউ হাস্যমুখর, কেউ বিষাদগ্রস্ত, কেউ উদ্ভ্রান্ত, কেউ প্রসন্ন। অন্ধকার থেকে আলো এসে ফের মিলিয়ে যাচ্ছে অন্ধকারে, নরলোকের যা নিয়ম। ছায়া দেখে চমকে ওঠা বা ভাবনা শুরু করে দেওয়া আমার ধাতে নেই, কিন্তু সেদিনের সেই রাতটা যেন কেমন তর, বিষণ্ণ, মন্থর, গুরুভার। বোধের উপর বিষ প্রয়োগের মতোই চলেছি একটা অদ্ভুত কাজের দায়িত্ব নিয়ে। সব মিলিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম, মনটাও খুব দমে গিয়েছিল। মিস মর্স্টনের মুখে দেখে আজ করলাম যে ভদ্রমহিলা আমার মতোই মানসিক বিকারে ভুগছেন। এসব তুচ্ছ প্রভাব কাটিয়ে ওঠার মতন শান্ত ধাতু শুধু একজনেরই ছিল আমাদের মধ্যে, যা হলো শার্লক হোমস। এদিক দিয়ে সে আমাদের চেয়ে অনেক উঁচুতে। নোট বই হাঁটুর উপর মেলে ধরে পকেটের লণ্ঠনের আলোয় মাঝে মাঝে সে নানা রকম হিসেব আর কথা লিখে যাচ্ছে পাতার পর পাতায়। লিথিয়াম থিয়েটারে পৌঁছে দেখি দুপাশের প্রবেশপথের সামনে এর মধ্যেই ভিড় জমেছে। সামনের দিকে গাড়ি আর গাড়ি আসছে, দাঁড়াচ্ছে। শার্ট পরা পুরুষ আর শাল গায়ে হিরে মোড়া মহিলারা নামছেন, ভাড়া গুনে দিচ্ছেন, গাড়ি চলে যাচ্ছে। তৃতীয় থামটার সামনে আসতে বলা হয়েছিল চিঠিতে। পৌঁছলাম সেখানে। সঙ্গে সঙ্গে কচুয়ানের বেশধারী একজন খর্বকায় কৃষ্ণকায় চটপটের লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনারা কি মিস মর্স্টনের সঙ্গে এসেছেন? আমি মিস মর্স্টন। আশ্চর্য রকমের অন্তর্ভেদী সপ্রশ্ন চোখে আমার পানে তাকালো লোকটি। বলল একগুঁয়ে গলায়, কিছু মনে করবেন না, আমার বড় হুকুম আছে আপনাকে জিজ্ঞেস করে নিতে এরা পুলিশের লোক কিনা। কথা দিলাম। তীক্ষ্ণ শীষ দিল লোকটা। সঙ্গে সঙ্গে রাস্তার এক উঁচু ছোকরা একখানা ভাড়া গাড়ি নিয়ে এসে দাঁড় করালো সামনে। খুলে ধরলো দরজা। যে লোকটা এতক্ষণ কথা বলছিল আমাদের সঙ্গে উঠে বসলো চালকের জায়গায়। আমরা বসলাম ভেতরে। বসতে না বসতেই চাবুক মেরে ঘোড়া ছুটিয়ে দিল কচুয়ান। দুর্দান্ত বেগে কুয়াশার মধ্যে দিয়ে আমরা ধেয়ে চললাম অজানার উজানে। পরিস্থিতি খুবই বিচিত্র। কোথায় চলেছে গাড়ি জানি না, কী উদ্দেশ্যে চলেছে তাও জানি না। আমন্ত্রণটা হয় স্রেফ ধাপ্পা, অবশ্য তা কল্পনা করা যায় না। অথবা সত্যিই আমরা এগিয়ে চলেছি একটা গুরুত্বপূর্ণ পরিণতির অভিমুখে। মিস মর্স্টনের আচরণ আগের মতোই সংযত ও দৃঢ়। আফগানিস্তানের স্মৃতিকথা শুনিয়ে ভদ্রমহিলাকে প্রসন্ন প্রফুল্ল করবার চেষ্টা করলাম বটে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি নিজেই বিচিত্র পরিস্থিতির দরুন এখন উত্তেজিত আর কোথায় যাচ্ছি ভেবে এত কৌতূহলী হয়ে গেছিলাম যে গল্প শুনিয়ে খুব একটা সুবিধা করতে পারলাম না। আজও ওর মুখ থেকেই শুনি সেদিন গল্প করতে গিয়ে বলেছিলাম গভীর রাতে একটা দোনালা বন্দুক আমার তাঁবুর ভেতরে উকি দিয়েছিল বলে আমি নাকি একটা বাঘের বাচ্চা ছুঁড়েছিলাম টিপ করে। প্রথম ঠাওর করতে পারছিলাম না কোন দিকে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি। তারপর সব গুলিয়ে গেল। একে তো লন্ডনের পথঘাট আমি তেমন চিনি না, তার উপর নক্ষত্র বেগে কুয়াশা করে এইভাবে ধেয়ে চলা, তাই কোন দিকে যাচ্ছি খেয়াল রাখতে পারলাম না। শুধু মনে আছে দূরে উল্কা বেগে চলছে অশ্বযান। শার্লক হোমসের মাথা কিন্তু গুলোয়নি। গলিখুঁজি, রাজপথ, বাগান, চত্বর, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে প্রতিটা নাম বলে যাচ্ছে আপন মনে।
রোচেস্টার রো, এবার ভিনসেন্ট স্কোয়ার, অক্সল ব্রিজে রোড এসে গেল দেখছি। মনে হচ্ছে সারের দিকে যাচ্ছি। হ্যাঁ, যা ভেবেছি তাই। এই তো এবার ব্রিজে উঠলাম। ওই দেখো নিচে নদী দেখা যাচ্ছে। সত্যি টেমস নদীর জল দেখতে পেলাম, শান্ত প্রশান্ত, জলাধার উপর চকচক করছে লণ্ঠনের আলো। দেখতে দেখতে নদী পেরিয়ে গাড়ি এলো ওপারে, আবার ঝড়ের মতন ছুটতে লাগলো রাস্তাঘাটের গোলকধাঁধার মধ্যে দিয়ে। শার্লক হোমসের ধারা বিবরণীও শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। ওয়ার্ডসওয়ার্থ রোড, প্রাইরি রোড, লার্কহল লেন, স্টকওয়েল প্লেস, রবার্ট স্ট্রিট, ওল্ড হারবার লেন। খুব একটা খানদানি পাড়ায় যাচ্ছি বলে তো মনে হচ্ছে না তো। বাস্তবে কি এমন একটা পল্লীতে তখন গাড়ি ছুটছে যেখানকার সুনাম সম্বন্ধে সন্দেহ হওয়া স্বাভাবিক। নিষিদ্ধ পল্লী হওয়া বিচিত্র নয়। সারি সারি কালচে ইটের বাড়ির মাঝে মাঝে কোণের দিকে 5 জনের মিলামেশার পাবলিক হাউসের ঝলমলে আলোগুলোই কেবল যা চোখে পড়ছে। তারপরেই আবির্ভূত হলো সারি সারি দোতলা ভিলা, সামনে বাগান। পরক্ষণেই পুনরাবৃত হলো নতুন ইটের তৈরি কটমট করে তাকিয়ে থাকা রাক্ষসের মতন বাড়ির পর বাড়ি, যেন অসংখ্য দানবিক কিলবিলে সুর আষ্টে পিষ্টে পেঁচিয়ে রেখেছে বিশাল লন্ডন শহরের উপান্তকে। এরপরে ঘর ঘর শব্দে গাড়ি ঢুকলো নতুন একটা রাস্তায়, থামলো তৃতীয় বাড়িটার সামনে। আর সব বাড়ি খালি। যে বাড়ির সামনে থামলাম সেই বাড়ির চেহারা বাসিন্দার চেহারার মতন। কালো টিমটিমে একটা আলো জ্বলছে কেবল রান্না করে। দরজায় টোকা মারতেই পাল্লা খুলে দিল একজন হিন্দু চাকর। মাথায় হলদে পাগড়ি, গায়ে ঢিলে ঢালা পোশাক ও কাঁধে হলদে উড়নি। মফস্বলের তৃতীয় শ্রেণীর বসত বাড়ির দরজার ফ্রেমে আবির্ভূত বিচিত্র প্রাচ্য মূর্তির মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত অসঙ্গতি রয়েছে, ঠিক ঠাউর করতে পারলাম না। সাহেব বসে আছে আপনাদের পথ চেয়ে। কথা তার শেষ করার আগেই বাড়ির ভেতর থেকে ধ্বনিত হলো একটা তীক্ষ্ণ সুর, কর্ণবিদারী কণ্ঠস্বর। খিদমতগার, ভেতরে নিয়ে এসো ওদের, সোজা আমার কাছে। গল্পের রহস্য আরো ঘনীভূত হবে পরবর্তী পর্বে। অপেক্ষা করুন আগামী সপ্তাহের জন্য। ধন্যবাদ।